স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ গল্প পাঠে রয়েছি আমি দেবাঞ্জন এবং বিভিন্ন চরিত্রে রয়েছে বাল্মীকি, বর্ণালী, শুভদীপ, মৌমিতা, রৌনক, নীলাঞ্জন, ঝিনুক, দেবজিৎ ও শ্রেয়া। সেদিন সারা দিন আকাশ মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রইল। সন্ধ্যার পরও একই অবস্থা, আকাশে চাঁদের কোনো দেখা নেই। চারিদিক নিকষ কালো ঘন অন্ধকার। রাতে বিন্নি কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। বাইরে শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। বিন্নির যত দূর চোখ যাচ্ছে শুধুই জমাট বাঁধা ঘন কালো অন্ধকার। ঠিক তখনই কিছু শিয়াল এক সুরে ডেকে উঠল। হঠাৎ এই আওয়াজে বিন্নির বুকটাও কেমন ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল বিন্নি। আর ঠিক তারপরেই একটা কালো পেঁচা কর্কশ স্বরে রাত্রির বুক চিরে যেন একটা আর্তনাদ করে উড়ে চলে গেল। আজ আপনাদের জন্য রয়েছে অঞ্জন কুমারের কলমে গ্রামের নাম ভুবনপুর। শুনতে থাকুন আজকের গল্প। অমাবস্যার গভীর রাতের ঘন অন্ধকার যখন বিশ্ব চরাচর ঢেকে ফেলেছে, যখন চারিদিক নিস্তব্ধ নিঝুম, যখন প্রতিটি প্রাণী ঘুমের দেশে চলে গেছে, ঠিক তখনই পথে হেঁটে চলেছে এক যুবক। তার পরনে লাল বস্ত্র, শুধুমাত্র লজ্জা নিবারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই। তার এক হাতে মহাকাল দেবাদিদেব মহাদেবের ত্রিশূল ও আর এক হাতে মৃত মানুষের মাথার খুলি। কাঁধে লাল একটা ঝুলি, মাথায় অজস্র চুল, মুখময় দাড়ি গোফের জঙ্গল। এক মনে কিছু বিড়বিড় করতে করতে হেঁটে চলেছে। মিনিট 15 হাঁটার পরে সে একটা শ্মশানের সামনে এসে দাঁড়ালো। বেশ বড় শ্মশান। যত দূর চোখ যায় কেবল পোড়া কাঠের গুঁড়ি, ভাঙা কলসি এইসব পড়ে আছে। যুবকটি কিছুক্ষণ সেইখানে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল। তারপর তার দাড়ি গোফের জঙ্গলে খুব সূক্ষ্ম একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল। আস্তে আস্তে এগিয়ে গেল একটা চিতার সামনে। কিছুদিন আগেই সেইখানে কাউকে পোড়ানো হয়েছে। সেই চিতার কয়লার উপরে উঠে ত্রিশূলটা কয়লার মাঝে গেঁথে দিল। ঝুলি থেকে বের করল জবা ফুলের মালা ও রক্তচন্দন। তারপর মরার খুলিটিতে বেশ করে তেল সিঁদুর মাখিয়ে কয়লার ভিতর অর্ধেক পুঁতে দিল। তারপর খুলিটির চারিদিকে বেড়ার মতো করে কয়লার উপর রেখে দিল জবা ফুলের মালাটি। তারপর কিছুটা কাঠ কয়লা ঝুলিতে ভরে নিল। এরপর যুবকটি পদ্মাসনে বসে এক মনে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে দিল। মন্ত্র পড়তে পড়তে খুলিটির উপর রক্তচন্দনের ছিটে দিতে লাগল। মন্ত্র পড়া শেষ হতে ত্রিশূল, ঝোলা আর খুলিটি হাতে নিয়ে শ্মশানের শান বাঁধানো পুকুরের পাড়ে এসে উপস্থিত হল যুবকটি। সঙ্গের ঝোলাটি সেইখানে রেখে ত্রিশূলটিকে মাটির মধ্যে গেঁথে দিয়ে খুলিটিকে তার পাশে রাখল। তারপর শ্মশানের পুকুরে নেমে সেইখান থেকে কিছুটা মাটি তুলে নিয়ে এলো যুবকটি। এরপর তার ঝুলি থেকে বের করল শ্মশান থেকে আনা কিছুটা কাঠ কয়লা। সেই কাঠ কয়লা ও পুকুরের মাটিকে একসঙ্গে মিশিয়ে একটা মণ্ড তৈরি করল। তারপর আবার ত্রিশূল, ঝোলা আর খুলিটিকে নিয়ে সেই চিতার ওপর রেখে ফিরে এলো। ঠিক তারপরই চিতার উপর গর্ত খুলে সেই মণ্ডটাকে
গর্তের মধ্যে রেখে দিল, আর গর্তের চারপাশে কাঁচা মাছের আঁশ, মাংস, রক্তচন্দন, পঞ্চগব্য ও সুরা ছড়িয়ে দিল। তারপর সেই গর্তে মণ্ডটির ওপর রেখে দিল খুলিটি। তারপর খুলিটির মুখে ঠেসে দিল তিল, তিসি, লবঙ্গ ও এলাচ। প্রাথমিক সব ক্রিয়া মেটার পর যুবকটি এইবার চিতার উপর বসে আবার মন্ত্র পড়তে শুরু করল। যুবকটির চোখ দুটি যেন জ্বলজ্বল করছে। অবশেষে যুবকটির চোখ দুটি যেন রক্তচক্ষুতে পরিণত হল। স্থির হয়ে আটকে গেল খুলিটির দিকে। মন্ত্র পড়া শেষ হতেই যুবকটি তার নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটি টেনে ধরে ছিঁড়ে ফেলল। তারপর একটা একটা করে খুলিটির চারপাশে ছড়াতে লাগলো। যুবকটির রুদ্রাক্ষ ছড়ানো শেষ হতেই তার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। যুবকটির চোখ দুটো আগের থেকে আরো বেশি লাল হয়ে কয়লার মতো জ্বলতে থাকলো। তারপর একটা আধপোড়া কাঠ নিয়ে ধুনি তৈরি করলো। ধুনি বেশ জ্বলে উঠতে যুবকটি রক্তচন্দন দিয়ে ধুনি পুজো আরম্ভ করলো। তারপর ঘি আর জবা ফুল হাতে নিয়ে আবার মন্ত্র পড়ে আগুনে আহুতি দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চারিদিকের বাতাস নিস্তব্ধ থমথমে হয়ে উঠল, আর তার সঙ্গে একটা বিকট মাংস পচা আষ্টে গন্ধে ভরে উঠল চারিদিকের পরিবেশ। যুবকটি বিকৃত গলায় হেসে উঠল। তার সেই হাসি গভীর রাতের অন্ধকার আর নিস্তব্ধতাকে ভেঙে চুরে খান খান করে দিল। যুবকটির জ্বালানো ধুনির ধোঁয়া আর অন্ধকারের ভিতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি এক বিশাল মূর্তির অপছায়া শূন্যে উঠে বাতাসে ভর করে দাঁড়ালো। তারপরেই হঠাৎ যেন এক ঝলক ঝোড়ো ঠান্ডা হাওয়ায় গোটা শ্মশানটা কেঁপে উঠল। ক্রমে সেই হাওয়ার বেগ বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। ঝড়ের শব্দের মধ্যেই একটা বিভৎস বিকৃত জান্তক গলার হুঙ্কার শোনা গেল। যুবকটি তার সঙ্গে কিছুক্ষণ ছড়া কেটে কেটে কিছু কথা বলল এবং তাকে কিছু একটা নির্দেশও দিল। ছায়ামূর্তিটিও তাকে কিছু বলল, আর তারপরেই ওই ছায়ামূর্তিটি বাতাসের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঝড়ও থেমে আবার আগের মতো শান্ত নিস্তব্ধ হয়ে গেল চারিদিক। যুবকটি এইবার বিকৃত মানুষের মতো হাসতে হাসতে চিতার উপর থেকে তার ঝোলা ত্রিশূল আর খুলিটি হাতে নিয়ে চিতা থেকে নিচে নেমে এলো। তারপর মহানন্দে যে পথ দিয়ে এসেছিল আবার সেই পথ দিয়েই কিছু একটা বিড়বিড় করতে করতে ফিরে যেতে লাগলো। গ্রামটির নাম ভুবনপুর। এই গ্রামকে ঘিরে রয়েছে নদী, অরণ্য ও কিছু ছোট ছোট জলাভূমি। এই গ্রামের এক সম্মানীয় ব্যক্তি অমল রায়। অমল রায় এই গ্রামে রায়বাবু নামেই বেশি পরিচিত, কারণ টাকা পয়সা মান সম্মানে তিনি সবার থেকে একটু উপরেই ছিলেন। স্ত্রী ও এক কন্যাকে নিয়ে তার পরিবার। তাদের পূর্বপুরুষ জমিদার ছিল। এই গ্রামের সব বিপদে আপদে সবাই ছুটে আসে তার কাছে। সে তার সামর্থ্য দিয়ে সবাইকে বিপদ আপদ থেকে বাঁচাতে চেষ্টা করে। অমলবাবুর নয়নের মণি তার মেয়ে বিন্নি। বিন্নির মা সোমা রায়। অমলবাবুর একটি ভাইও আছে, তার নাম বিমল রায়। স্ত্রী ও পুত্রকে নিয়ে তার সংসার। স্ত্রী রত্না রায় ও পুত্র সৌমেন রায়। সে অবশ্য গ্রামে থাকে না, চাকরির জন্য শহরে থাকে। বিন্নির বিয়ের বয়স হতেই রায়বাবু বিন্নির জন্য ভালো সুপাত্র খুঁজতে শুরু করেছিলেন। অবশেষে রায়বাবুর এক বন্ধুর বোনের ছেলে
অমিতাভের সঙ্গে ওনার মেয়ে বিন্নির বিবাহ স্থির করলেন। দুটো পরিবারই খুব খুশি হয়েছে এই বিবাহের প্রস্তাবে। রায়বাবু তো বেশি খুশি হয়েছেন। ছেলে দেখতে খুব সুন্দর, MA পাশ করে কলকাতার একটা কলেজে অধ্যাপনা করত। কিন্তু তাদের বিশাল পারিবারিক ব্যবসা আছে। বাবার বয়স হয়েছে, তাই অধ্যাপনা ছেড়ে সে এখন পারিবারিক ব্যবসা নিজের হাতে সামলায়। বাবা মায়ের একমাত্র ছেলে অমিতাভ। বাবা সুকুমার পাল, মা প্রভা পাল ও বিধবা পিসি প্রণতিকে নিয়ে তাদের পরিবার। অতএব রায়বাবুর অসম্মত হওয়ার কোনো কারণই নেই এই বিবাহতে। দুই বাড়িতেই বিয়ের সাজো সাজো রব উঠেছে। বিমলবাবুও তার স্ত্রী পুত্রকে নিয়ে আজই গ্রামে এসেছেন। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। সেদিন সারা দিন আকাশ মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রইল। সন্ধ্যার পরও একই অবস্থা। আকাশে চাঁদের কোনো দেখা নেই। চারিদিক নিকষ কালো ঘন অন্ধকার। রাতে বিন্নি কিছুক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। বাইরে শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। বিন্নির যত দূর চোখ যাচ্ছে শুধুই জমাট বাঁধা ঘন কালো অন্ধকার। ঠিক তখনই কিছু শিয়াল এক সুরে ডেকে উঠল। হঠাৎ এই আওয়াজে বিন্নির বুকটাও কেমন ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল বিন্নি। আর ঠিক তারপরেই একটা কালো পেঁচা কর্কশ স্বরে রাত্রির বুক চিরে যেন একটা আর্তনাদ করে উড়ে চলে গেল। বিন্নি আস্তে আস্তে বিছানা থেকে নেমে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জানলার পাল্লাটা টানতে গিয়ে দেখতে পেল একটি বিড়াল। বিন্নির চোখের সামনে দিয়ে ছুটে এদিক থেকে ওদিকে চলে গেল একটি গাঢ় কালো রঙের লোমশ বিড়াল। বিড়ালটির মুখটা ক্ষতবিক্ষত ও চোখ দুটি গোল। মুখটা ক্ষতবিক্ষত হলেও চোখ দুটিতে কিছুই হয়নি। বিড়ালের চোখের মণি কালো আর হলদেটে। চোখের ভিতরটা গাঢ় লাল টকটকে। ওই বিড়ালটির মুখ থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা বাড়ি বিন্দুর মতো টাটকা তাজা রক্তবিন্দু, যেন এইমাত্র কাউকে নৃশংসভাবে কামড়ে এসেছে। বিন্নির সারা দেহ ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। তার মেরুদণ্ড দিয়ে তীর তীর করে বয়ে গেল আতঙ্কের হিম শীতল ঠান্ডা রক্তের স্রোত। সে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিয়ে ছুটে এসে বিছানায় উঠে পড়ল। সারা দেহ ঘর্মসিক্ত হয়ে বিছানায় বসে ছটফট করতে লাগলো। তার বুকের হার্টবিট অনেক বেড়ে গেছে। ওইভাবে চুপ করে কিছুক্ষণ বিছানায় বসে থাকার পর বিন্নি ঘুমিয়ে পড়ল। পরের দিন বিন্নির ঘুম ভাঙল অনেক বেলায়। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। সোমাদেবী বিন্নিকে ওই রকম অবস্থায় দেখে বললেন, কি রে, কি হয়েছে বিন্নি? তোর চোখ মুখ অমন হয়ে আছে কেন? কই, কিছু হয়নি তো, আমি ঠিক আছি। সেদিন রাতে একটু তাড়াতাড়ি বিন্নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ঘুমোতে যাওয়ার আগে তার বাবা রায়বাবু তাকে বললেন, একটু সাবধানে থাকিস মা, বিয়ের দিন কিন্তু এগিয়ে আসছে। বিন্নি শুধু ঘাড় নেড়ে চলে গেল তার ঘরে। সোমাদেবী রায়বাবুকে বললেন, বুঝলে, মেয়েটার না কিছু একটা হয়েছে। দেখে বুঝতে পারছি, ওকে তো এইরকম কোনোদিনও আগে দেখিনি। আজ যেন অন্যরকম লাগছে ওকে। আমি সকালে জিজ্ঞাসা করেছিলাম, কিছুই তো বলল না। মন টন খারাপ হয়তো, বিয়ের দিন তো এগিয়েই আসছে। মুখটা কেমন যেন শুকিয়ে গেছে আমার মায়ের। আর তো কটা দিন, তারপর তো মেয়েটা আমার বড় হয়ে যাবে। সে তো একদিন না একদিন হবেই। কটা দিন আগে
আর কটা দিন পরে, এই যা পার্থক্য। হ্যাঁ গো, শুনলাম গ্রামে কি হয়েছে একটা। হ্যাঁ, ঠিকই শুনেছ। রতনদের কুকুরটা কাল রাতে অস্বাভাবিকভাবে মারা গেছে। মনে হলো কিসে কামড়ে তার গলাটা ছিঁড়ে সব রক্ত চুষে খেয়েছে। ও আচ্ছা, আমি ভাবলাম কোনো মানুষ হয়তো। না না। রাত তখন অনেকটাই গভীর হয়েছে। বিন্নি ঘুমিয়ে পড়েছিল, আর তারপরে একটা খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। বিন্নি বুকে সাহস নিয়ে উঠে বসল বিছানায়। তারপর শব্দের উৎস খুঁজতে গিয়ে চোখ পড়ল জানলাটার দিকে। জানলায় কে যেন বাইরে থেকে কিছু দিয়ে খুটখাট শব্দ করছে। বিছানা থেকে নেমে এগিয়ে গেল বিন্নি জানলাটার দিকে মন্ত্রমুগ্ধের মতো। বিন্নি হাত বাড়িয়ে জানলাটি ধরে পাল্লাটা খুলে ফেলল। পাল্লা খুলতেই বিড়ালটিকে সামনে দেখতে পেল। নৃশংসভাবে তার দিকে তেড়ে এলো বিড়ালটি। সঙ্গে সঙ্গে বিন্নি পড়ে গেল ঘরের মেঝেতে, আর মেঝেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলল সে। পরের দিন অনেক বেলায় জ্ঞান ফিরল বিন্নির। জ্ঞান ফিরতেই দেখল সে ঘরের মেঝেতে শুয়ে আছে, কিন্তু কেন সে মেঝেতে শুয়ে আছে কিছুতেই মনে করতে পারল না। হঠাৎ খেয়াল করলো তার বাড়ির বাইরে কারা সব যেন কিছু কথা বলা বলি করছে। বিন্নি আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো তাদের গ্রামের অনেক লোক এসে জমা হয়েছে তাদের বাড়ির বাইরে, আর তার বাবার সঙ্গেই কি সব যেন কথা বলা বলি করছে। বিন্নি কিছুটা শোনার চেষ্টা করলো, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না সে। কার এত বড় সাহস হতে পারে যে আমাদের গ্রামে এসে আমাদেরই গ্রামের লোককে খুন করে দিয়ে যাবে? গ্রামের লোকেদের মধ্যে একজন বলে উঠলেন, এটা খুন হতেই পারে না রায়বাবু। আমরা সবাই দেখে এসেছি কিভাবে রাখাল আর তার বউ কমলা মরে পড়ে আছে। এ নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। আমাদের গ্রামে অপদেবতার কালো ছায়া পড়েছে রায়বাবু। আরে তোর এসব আবার হয় নাকি? ওসব ভূত অপদেবতা বলে কিছুই হয় না। সবই মানুষেরই সৃষ্টি, সবই আমাদের মনের ভুল। একদল আমাদের এইসব ভয় দেখিয়ে টাকা উপার্জন করে, তাছাড়া তো আর কিছুই নয়। গ্রামের লোকগুলোর মধ্যে আবার একজন বলে উঠলেন, রায়বাবু ঠিকই বলছে। গলার কাছটায় কেউ কামড়ে ছিঁড়ে খেয়েছে, তারপর তার দেহের সব রক্ত চুষে খেয়ে নিয়েছে। এ কোনো মানুষের কাজ হতেই পারে না, বুঝলেন তো রায়বাবু? একটা মানুষ কখনোই এইভাবে খুন করতে পারে না। কোনো বন্য জন্তুও তো হতে পারে। তোমরা এতটা নিশ্চিত হচ্ছ কি করে? আমরা দেখে এসেছি ওদের দেহ কিভাবে সাদা হয়ে গেছে। ওদের দেহে রক্তের বিন্দু মাত্র ছিটে ফোটাও ছিল না। রাহালের দেহ ঘরের ভেতরে, আর ওর বউ কমলার দেহ পুকুরে ঘাটে পড়ে রয়েছে। আর জন্তু হলে তো কমলাকে মেরে খেয়ে ফেলতো, আর ঘরে যেত না। ওর শরীরটাও সাদা হয়ে গেছে। কাল রতনদের কুকুরটা ওইভাবেই মরেছে রায়বাবু। এ মানুষের কাজ নয়। দেখো তোমরা, ওইসব ভূত প্রেত অপদেবতা বলে কিছুই হয় না। ওইসব আমাদেরই মনের ভুল। এইগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ভগবানের কৃপায় ওসবের কোনো ভয় নেই। তাও আমি দেখছি কি করা যায়। লোকাল থানায় গিয়ে একটা অভিযোগ করে আসতে হবে। তোমরা চলো আমার সঙ্গে থানায়। ভগবান আছেন, তিনি ঠিক রক্ষা করবেন আমাদের এই বিপদ থেকে। তোমরা কেউ ভয় পেও না। পুলিশ খুনের কোনো কিনারাই করতে পারল না। বডি পোস্টমর্টমে পাঠানো হলো। গ্রামের লোকেদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেও কোনো কিছুই জানা গেল না। অবশেষে পুলিশ বন্য জন্তুর আক্রমণ বলে হাল ছেড়ে দিল। অথচ প্রতিদিন রাতেই গ্রামের কেউ না কেউ ঠিক একই রকমভাবে মারা যেতে লাগলো। পুলিশ বন দপ্তরকে খবর দিল, কিন্তু তারাও এসে কোনো বন্য জন্তুর হদিশ পেল না। অবশেষে তারাও হাল ছেড়ে দিল। রায়বাবু এবং গ্রামের লোকজন কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। অবশেষে রায়বাবুরও গ্রামের অন্য সবাইয়ের মতো আস্তে আস্তে মনে হতে লাগলো এ যেন সত্যি অপদেবতার কাজ।
ভুবনপুরে যেন অপদেবতার কুনজর পড়েছে। গ্রামের কিছু কিছু লোক গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করলো। কদিন পরে খুব গভীর রাতে বাড়ির বাইরে কিছু একটা শব্দ পেয়ে বিন্নিদের বাড়ির চাকর অসিত কাকার ঘুম ভেঙে গেল। অসিত কাকা বিছানা থেকে উঠে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে তার সামনে দেখতে পেল বিন্নি ঘুমের ঘোরে তার নিজের ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। অসিত কাকা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিন্নিকে ধরে নিয়ে বাড়ির মধ্যে ফিরে এলো। অসিত কাকা গিয়ে বিন্নিকে ধরতেই তার ঘুমের ঘোর কেটে গেল। আর ঘুমের ঘোর কাটতেই সে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে কান্নাও শুরু করে দিল। অসিত কাকা বিন্নিকে অনেক বুঝিয়ে তার ঘরে দিয়ে এলো। অসিত কাকা যখন বিন্নিকে বাইরে চলে যেতে দেখেছিল তখন সে লক্ষ্য করেছিল যে তার দিদিমণির সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় বাঘের মতো কালো লোমশ বিড়ালও যাচ্ছিল। সে যখন ছুটে গিয়ে বিন্নিকে ধরে এনেছিল তখন ওই বাঘের মতো কালো লোমশ বিড়ালটি একবার তার দিকে ঘুরে তাকিয়েছিল। বিড়ালটির মুখটি ক্ষতবিক্ষত ও চোখ দুটো গোল গোল, তবে মুখটা ক্ষতবিক্ষত হলেও চোখ দুটোতে কিছুই হয়নি। বিড়ালটির চোখের মনি কালো আর হলদেটে, চোখের ভিতরটা টকটকে লাল। তার চোখ থেকে নির্গত হচ্ছে আগুনের হলকার মতো লাল আলো। সেই লাল আলোয় চারিদিকটা লাল হয়ে উঠছে। অসিত কাকাকে দেখেই সে মুখটা আরো হিংস্র করে ছুটে গিয়ে ঘরের বাইরে বন জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অসিত কাকা বিন্নিকে ঘরে দিয়ে এইসব ভাবতে ভাবতেই তার নিজের ঘরের দিকে গেল। আর সে মনস্থির করল এই কথা সে কাউকে বলবে না, এমনকি বিন্নির বাবা মাকেও না। তার কারণ সে জানে সামনেই তার দিদিমণির বিয়ে, আর এইসব কথা জানাজানি হলে হয়তো বিন্নির আর বিয়েই হবে না। গ্রামে ভালো লোক যেমন আছে, পিছনে লাগার জন্য তেমন মন্দ লোকও আছে। তাই অসিত কাকা কাউকে কিচ্ছু না বলে চুপ করে থেকে গেল। দিন দিন বিন্নি কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। মনে হয় কেউ যেন তার শরীরের সব রক্ত আস্তে আস্তে রয়ে শয়ে চুষে খেয়ে নিচ্ছে। অসিত কাকা বিন্নির এমন অবস্থা দেখে ভেঙে পড়তে থাকে। সে কিছুটা আন্দাজও করে এর কারণ। বাড়ির সকলেরও ঘুম চলে যায় এই রকম ঘটনায়। সামনে বিন্নির বিয়ে, আর মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে। গ্রামেও প্রতিদিন কেউ না কেউ ঠিক মারা যাচ্ছে। মানুষ তো দূরের কথা, পশু জন্তুরাও বাদ যাচ্ছে না। প্রতিদিন সকালে পাওয়া যাচ্ছে রক্তহীন মৃতদেহ। সবার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। অমলবাবু আর বিমলবাবু দুই ভাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেল বিন্নিকে। সঙ্গে সোমা দেবী ও রত্না দেবীও গেলেন। বাড়িতে শুধু রয়ে গেল সৌমেন আর অসিত কাকা। গ্রামের শেষ প্রান্তে উত্তর দিকে একটা বড় শ্মশান আছে, সেখানে এক তান্ত্রিক থাকেন। অসিত কাকা কাউকে কিচ্ছু না জানিয়ে এই সুযোগে সেই তান্ত্রিকের কাছে গেল। বিন্নির এইরকম অবস্থা সে যে আর চোখে দেখতে পাচ্ছে না। নিজের হাতেই ছোট থেকে বড় করেছে তার দিদিমণিকে। সব কিছু কথা সে তান্ত্রিককে খুলে বলল। তান্ত্রিক তাকে আশ্বাস দিয়ে বললেন অতি শীঘ্রই তিনি যাবেন তাদের বাড়িতে। একটা মন্ত্রপুত তাবিজ দিলেন বিন্নির হাতে পরিয়ে দেওয়ার জন্য, আর বাকি কাজ তিনি ওদের বাড়িতে গিয়ে করবেন বলে কথা দিলেন। অসিত কাকা তাবিজ হাতে নিয়ে বাড়িতে ফিরে আসেন। বিন্নিরা তখনও ফেরেনি। অসিত কাকা ঠিক করেন তার দিদিমণি বাড়ি ফিরে এলেই সে এই তাবিজটি পরিয়ে দেবে তাকে। বাড়ি ফিরতে ফিরতে বিন্নিদের অনেকটাই রাত হয়ে যায়। অসিত কাকা ঠিক করেন রাতে সবাই ঘুমিয়ে পড়লে তখন সে তার দিদিমণিকে তাবিজটা পরিয়ে দেবে। সেই মতো রাতেই সবাই ঘুমিয়ে পড়ার পর অসিত কাকা বিন্নির ঘরে গিয়ে তাকে কোথাও দেখতে পেল না। ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো। চারিদিকে পাগলের মতো খুঁজতে খুঁজতে অবশেষে বিন্নিকে সে বাড়ির অদূরে বন জঙ্গলের মধ্যে খুঁজে পেল। আগের দিন যেখানে সেই কালো বিড়ালটি ছুটে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল, বিন্নি সেই বন জঙ্গলের মধ্যে চুপ করে বসে আছে। অসিত কাকা তার গায়ে হাত দিতেই বিন্নি এক বিকট মুখ করে তার দিকে চেয়ে দেখল। রক্ত জবার মতো চোখগুলো তার
লাল টকটক করছে, আর সেই বিড়ালটি তার পাশে চুপ করে বসে আছে। অসিত কাকা ভয়ে ভয়ে বিন্নির হাত ধরে এক টান মেরে তাকে ওইখান থেকে তুলে নিয়ে এলো। আর ঠিক তখনই সেই বিড়ালটি অসিত কাকার উপর ঝাঁপিয়ে পড়ল। অসিত কাকা ছিটকে পড়ে গেল। বিন্নি তার চোখগুলো আরো বড় বড় করে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। অসিত কাকার মুখের বাকরুদ্ধ হয়ে গেছে। বহু চেষ্টা করছে চেঁচিয়ে লোকজন ডাকার, কিন্তু কিছুতেই পারছে না। বিড়ালটি তখন বিকট হাসি হাসতে হাসতে অসিত কাকার উপর আবার ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় তার নখ দিয়ে অসিত কাকার গলাটা ক্ষত বিক্ষত করে দিল। অসিত কাকার গলা থেকে টাটকা তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। কালো বিড়ালটি পরম আনন্দে সেই তাজা রক্ত পান করতে শুরু করলো। একসময় অসিত কাকার শরীরটা রক্তশূন্য হয়ে পড়ে রইল বন জঙ্গলের মধ্যে। বিন্নি যেন একটা ঘোরের মধ্যে ফিরে এলো তার ঘরে। পরের দিন অসিত কাকাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সকাল থেকে সবাই খোঁজ চালিয়েও বৃথা হলো সবকিছু। তখন সৌমেন বলল, আমি তো কালকে অসিত কাকাকে কোথায় একটা যেতে দেখলাম। তোমরা সবাই চলে যাওয়ার পর সেও তো কোথায় গেল, মনে হয় ফাঁকা বাড়ি দেখে কেউ কিছু নিয়ে পালিয়েছে। কেউ ওর কথার কোনো উত্তর না দিয়ে যে যার ঘরে চলে গেল। সৌমেন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন একটা গেল। কথা মতো তান্ত্রিকটি বিন্নিদের বাড়িতে আসার জন্য প্রস্তুত হতে লাগলো। সঙ্গে সঙ্গেই একটি বিশাল গাছ কোথা থেকে এসে তান্ত্রিকের মাথার উপর সজোরে পড়ল। মাথা গুঁজে পড়ে গেল তান্ত্রিকটি। পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হলো তার। রায়বাবুর কাছে খবর পৌঁছালো গ্রামের শ্মশানের তান্ত্রিকটাও একই রকম ভাবে মারা গেছে, রক্তশূন্য হয়ে। ভয়টা এবার বেড়ে যেতে লাগলো সবার। দেখতে দেখতে বিন্নির বিয়ের দিন এসে উপস্থিত হলো। বিন্নি ওষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ। ভোর থেকেই শুরু হয়ে গেল বিয়ে বাড়ির রান্না বান্না। গ্রামবাসীরা এসে উপস্থিত হলো বিন্নিদের বাড়ি। আজ তাদের সবার প্রিয় বিন্নির বিয়ে বলে কথা। মেয়ে বউরা সমস্ত বাড়িকে ফুল ও আলপনায় সুন্দর করে সাজাতে শুরু করলো। জল সাজা, গায়ে হলুদের হলুদ কোটা, বর ও কনের বসার পিঁড়িকে আলপনা দিয়ে তারাই সাজাতে শুরু করলো। সম্পূর্ণ ছাদনাতলাটা ফুলে ও আলপনায় দক্ষতার সাথে সবাই মিলে সাজিয়ে তুলল। শাঁখা পরানো, নান্দিমুখ সহ বিভিন্ন বিয়ের কাজ রীতিনীতি মেনেই শেষ হলো। তারপর শুরু হলো কনে সাজানো। গ্রামের মেয়েরা বিন্নিকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন। তারপর সন্ধ্যার পর মুহূর্তের লগ্নে সানাইয়ের সুরে বিন্নির খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল অমিতাভের সঙ্গে। বাপের বাড়ি থেকে বিয়ের পরের দিন চোখের জল নিয়ে বিন্নি রওনা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মা বাবা, অতি পরিচিত গৃহকোণ ছেড়ে ক্লান্ত বিন্নি পথে অমিতাভের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। বিন্নিকে ঘুমন্ত অবস্থায় দেখে অমিতাভ ভাবল, একটি মেয়েকে তো ছিন্নমূল হয়ে অন্যের ঘরে চলে যেতে হয়। অপরিচিত পরিবেশ, একেবারে অদেখা অচেনা মানুষদের আপন বলে ভাবতে হয়। অনেক ভালো খারাপ ঘটনার মুখোমুখিও হতে হয়। তাই বিন্নির মায়া ভরা মুখটা দেখে অমিতাভ পথে আর ঘুম ভাঙাল না বিন্নির। কিছুক্ষণ পর অমিতাভের ডাকে ঘুম ভাঙল বিন্নির। তাকিয়ে দেখল সে শ্বশুর বাড়ি চলে এসেছে। গাড়ি থেকে নেমে বিন্নি দাঁড়ালো তার শ্বশুর বাড়ির সামনে। বাড়ি না বলে একে কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয়, কিন্তু জরাজীর্ণ ভগ্নপ্রায় রাজপ্রাসাদ। বাইরের গেট দিয়ে ঢুকেই বড় উন্মুক্ত প্রাঙ্গণ অনেকটা জায়গা জুড়ে। সেই প্রাঙ্গণ পেরিয়েই বাড়িতে ঢুকতে হয়। মুখ্য দরজার সামনে দুই দিকে দুটো অতিকায় মূর্তি। তবে মূর্তি দুটো বড় অদ্ভুত আর ঠিক যেন জীবন্ত। পুরনো রাজবাড়িতে বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছে বিন্নি, কিন্তু এমন উদ্ভট চেহারার মূর্তিও কেউ বাড়িতে ঢোকার মুখে বসায় তা বিন্নি জানত না। এক মনে সে তাকিয়ে রইল মূর্তি দুটোর দিকে। মানুষের শরীরের উপর বিড়াল আর কুকুরের মুখ মিশিয়ে এক অদ্ভুত করণ। হাঁটু গেড়ে বসে আছে। নগ্ন পশ্চাৎভাগে বিশাল লেজ সাপের মতন বেঁকে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের হলো মূর্তি দুটোর চোখ
দুজোড়া চোখের মণি কালো আর হলুদ, চোখের ভিতরটা লাল, একেবারে জীবন্ত। বিন্নি হাঁ করে চেয়েছিল মূর্তি দুটোর দিকে। চমক ভাঙল তার স্বামী অমিতাভের ডাকে। সামনে তাকিয়ে দেখল অমিতাভ দাঁড়িয়ে আছে তার অপেক্ষাতে। তারপর অমিতাভ বাড়ির মুখ্য দরজায় বিন্নিকে সঙ্গে করে নিয়ে গেল। দরজার সামনেই যে বিন্নির শাশুড়িমা প্রভা দেবী অপেক্ষা করছেন বরণডালা হাতে। বিন্নির শাশুড়িমা তাকে বরণ করার পর এগিয়ে আসেন অমিতাভের পিসিমা প্রণতি দেবী। তার সিঁথিতে সিঁদুর নেই, কিন্তু কপালে জলজল করছে এক লাল রঙের টিপ। দেখতে অপূর্ব সুন্দরী, মাথা ভর্তি সোনালি রঙের চুল, যা তিনি হাত খোঁপা করে রেখেছেন। বিন্নি দেখে সে মুখ মাধুর্যে ভরা। তাকে দেখে বিন্নির শাশুড়িমা হৈ হৈ করে উঠলেন। ও দিদি, তুমি এখানে এসেছো কেন? এখান থেকে এখনই চলে যাও। তুমি তো বেদবা, তোমাকে কোনো যে শুভ অনুষ্ঠানে থাকতে নেই তা কি জানো না? কোনো শুভ অনুষ্ঠান তোমার দেখাও পাপ। তুমি তো তোমার স্বামীকে খেয়ে বসে আছো, এবার কি ভাবছো যে আমার ছেলে আর বৌমাকেও খাবে? হ্যাঁ? অমিতাভ আর চুপ করে না থাকতে পেরে বলল, না না, বরণ করতে দাও, কিচ্ছু হবে না। ওসব কুসংস্কার, জন্ম মৃত্যু কারুর হাতে থাকে না। কি আশ্চর্য সব চিন্তা ভাবনা তোমাদের। তুমি তোমার বউকে বরণ করো তো পিসিমা, দেখি কে আটকায় তোমায়। প্রভা দেবী তার এমন কাণ্ড দেখে বলে ওঠেন, দেখ অমিতাভ, ও এ বাড়ির নতুন বউ, অন্য কারুর নয়, তোরই বিয়ে করে নিয়ে আসা বউ। শেষে তোদের কোনো অমঙ্গল হলে আমাকে দোষ দিস না যেন। আমি কিন্তু বারণ করলাম দিদিকে বরণ করতে। অমিতাভ তার মায়ের কোনো কথাই শুনল না। সে যখন বলেছে তখন বরণ হবেই। যাই হোক, বরণ পর্ব শেষ হলো। তারপর নতুন বউয়ের মানে বিন্নির হাতে দেওয়া হলো জলপূর্ণ একটা কলস। ওই কলসকে কাঁধে নিয়ে একটি থালায় রাখা দুধে আলতায় পা ডুবিয়ে ঘরেতে প্রবেশ করতে বললেন প্রভা দেবী। বিন্নিও তাই করল। ঘরে প্রবেশ করার পর প্রভা দেবী বিন্নির হাত থেকে ওই জলপূর্ণ কলসটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। বিয়েবাড়িতে উপস্থিত থাকা আত্মীয় স্বজনরা বিন্নির সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠলেন। প্রভা দেবী বাইরে বেরিয়েই চিৎকার করে বলতে শুরু করলেন, ছি, এ তুই কাকে বিয়ে করে নিয়ে এলি রে অমিতাভ? হ্যাঁ, নতুন বউ ঘরে পা দিতে না দিতেই যত সব কাণ্ড। ছি 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 ছি, কি অমঙ্গল! হে তো ঘোর অমঙ্গল দেখছি রে। হ্যাঁ, আমি বারবার বারণ করলাম দিদিকে বরণ করতে, দিস নে, কথা শুনলি না কেউ? শেষে দরজার গোড়ায় কিনা বিড়ালের হাড় পড়ে আছে। হ্যাঁ, এ বউ কোত্থেকে এলো রে? হ্যাঁ, এই বউ তো দেখছি যত সব অমঙ্গলের চিহ্ন সাথে করে নিয়ে এসেছে রে। ওরে, কে কোথায় আছিস? এখনই দূর করে দিয়াই তো এই বিড়ালের হাড়টা। হ্যাঁ? বিয়েবাড়ির সবাই তখন ছুটে দরজার বাইরে বেরিয়ে এলো। তারা বলল, কই কই বিড়ালের হাড় কই? কারোর চোখেই বিড়ালের হাড় পড়ল না। কেউ কিছুই দেখতে পেল না। প্রভা দেবীও আর দেখতে পেলেন না। সবাই আবার ঘরের মধ্যে চলে গেল। প্রভা দেবী ভাবতে শুরু করলেন, এ নিশ্চয়ই কালা জাদু জানে, আমাকে জব্দ করার জন্য এসব করছে। সঙ্গে সঙ্গে একটা কাক খুব কর্কশ স্বরে ডাকতে ডাকতে সেইখান দিয়ে উড়ে চলে গেল আকাশের দিকে। প্রভা দেবী একবার আকাশের দিকে তাকিয়ে দেখে তারপর গজগজ করতে করতে বললেন, ঠিক আছে নতুন বউ, তোকে তো এখন থেকে এই বাড়িতেই থাকতে হবে। আমিও দেখব কি করে তুই বাঁচিস আমার হাত থেকে। তোর চাবিকাঠি তো আমার হাতেই থাকবে। আমার ইচ্ছে মতো তোকে নাকে দড়িয়ে দিয়ে চরকির মতো বন বন করে ঘোরাতে যদি না পারি, তবে আমার নাম প্রভা নয়। হ্যাঁ। এইবার বিন্নির ডাক পড়ল রান্নাঘরে। অমিতাভ বিন্নিকে সঙ্গে করে নিয়ে গেল রান্নাঘরে। বিন্নি রান্নাঘরে পৌঁছাতেই উনুনে দুধ বসিয়ে দেয়া হলো। কিছুক্ষণ পর দুধ উথলে পড়তে শুরু করলো। হিন্দুদের মতে নতুন বউ ঘরে এলে দুধ উথলে পড়া খুব শুভ ব্যাপার। তখন সবাই সমস্বরে চিৎকার করে বলতে লাগলো, কোথাও তো কোনো অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি না, বরং সবকিছু তো শুভ ব্যাপারই দেখছি। যে যাই বলুক,
আমাদের নতুন বউ কিন্তু খুবই সুলক্ষণা। হ্যাঁ, যে যাই বলুক, আমাদের নতুন বউ কিন্তু খুবই সুলক্ষণা। বিন্নির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেউ লক্ষ্য না করলেও অমিতাভ চোখ এড়াল না ব্যাপারটা। সে বিন্নিকে নিয়ে তার ঘরে চলে গেল। প্রভা দেবী ঘরে ঢুকে বললেন, এই যে শোনো নতুন বউ, আজ তোমাদের কিন্তু কাল রাত্রি। এই দিনে বড় বউ একে অন্যের মুখ দেখে না। এই দিনে একে অপরের মুখ দেখলে অকল্যাণ হয়, বুঝলে? আজ তুমি এই বাড়ির অন্য কারুর সঙ্গে শোবে, আর অমিতাভ আলাদা ঘরে শোবে। খবরদার, কেউ কারুর মুখ দেখার চেষ্টাও করবে না কিন্তু। ভালো করে দুজনেই মাথায় ঢুকিয়ে নাও কথাটা। বুঝতে পেরেছো তো নতুন বউ? বিন্নি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে ঘাড় দুলিয়ে সম্মতি জানালো তার শাশুড়ি মায়ের কথায়। পিসিমা তখন বললেন, নতুন বউ আজ আমার সঙ্গেই থাকবে, আর আমার সঙ্গেই রাতে শুবে। হ্যাঁ, তাই বরং ভালো হবে। তোমার ভাগ্যে তো আর স্বামী সন্তান জুটলো না কো। তোমার বিছনা তো ফাঁকাই পড়ে থাকবে। আজ রাতে না হয় নতুন বউকে নিয়েই শখটা মিটিয়ে নাও কোন। কি হচ্ছে মা এসব? এসব কি কথা বলছো তুমি? কেন বাপু, খারাপ কি কিছু বললাম আমি? কি আর করব বলো, ভগবান যদি আমার ভাগ্যে সুখ না দেয়, তাহলে আমি সুখ আর কোথায় পাবো? তারপর বিন্নির দিকে তাকিয়ে বললেন, চল মা, অনেকটা পথ এসেছিস তুই, খুব ধকল গেছে তোর উপর। জামা কাপড় পাল্টে একটু হাতে মুখে জল দিয়ে বিশ্রাম করবি। চল মা, চল। বিন্নির পিসিমাকে খুব ভালো লাগলো। যাই হোক, একজনকে সে পেল যার মনটা খুব ভালো। পিসিমার সঙ্গে বিন্নি তার ঘরে চলে গেল। বিন্নি পিসিমার ঘরে ঢুকে দেখল ঘরটা মস্ত বড়। ঘরের মাঝখানের দেওয়ালে একটা ড্রেসিং টেবিল, যার সঙ্গে অনেকগুলো ড্রয়ার লাগানো, এবং এই ড্রেসিং টেবিলের গায়ে অপূর্ব কাঠের কাজ করা। আর ড্রেসিং টেবিলের মাঝখানে একটা বিরাট আয়না। বিন্নি আয়নার দিকে তাকাতেই ওর মনে হলো যেন আয়না থেকে ওকে কেউ ইশারা করে ডাকছে। এই দৃশ্য দেখা মাত্র বিন্নির ভয়ে হাড় হিম হয়ে গেল। বিন্নি কিছুক্ষণ ওইখানেই বসে পড়ল। তারপর ভাবল, হয়তো সারাদিনের ক্লান্তিতে ওই ছবি তার মন থেকে আয়নায় প্রতিফলিত হয়েছে। তাই উঠে দাঁড়িয়ে শান্ত হয়ে আবার আয়নার দিকে তাকালো বিন্নি। না, এইবার আর ওই ছবিটা দেখতে পেল না। ধুর, শুধু শুধুই ভয় পাচ্ছি আমি। এখন থেকে আর ভয় পাবো না। এগুলো সবই আমার ভ্রান্তি। রাতে খাওয়া দাওয়ার পর বিন্নি ঘুমাতে গেল পিসিমার সঙ্গে তার ঘরে। সারাদিনের ক্লান্তির পর বিন্নি শুয়েই ঘুমিয়ে পড়ল। পিসিমা বিন্নির একটা হাত ধরে শুল। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল পিসিমা। তখন ঠিক মধ্যরাত হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে পিসিমার ঘুম ভেঙে গেল। পাশে ঘুরে দেখল বিন্নি বিছানায় নেই। সঙ্গে সঙ্গে পিসিমা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে অবাক হয়ে গেলেন পিসিমা। দেখলেন বিন্নি ঘুমের ঘোরে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পিসিমা ছুটে গিয়ে বিন্নিকে ধরে নিয়ে এলেন ঘরে। বিন্নির ঘুম ভাঙতেই চমকে উঠল সে। অন্ধকারে কাউকে না দেখতে পেয়ে পিসিমাকে জড়িয়ে ধরে ফেলল বিন্নি। পিসিমা লক্ষ্য করলেন বিন্নি যখন ঘর থেকে বাইরের দিকে যাচ্ছিল, তখন ঠিক তার পিছু পিছু একটি কালো বিড়ালও যাচ্ছিল। পিসিমা ছুটে যেতেই চোখের সামনে দিয়ে ছুটে এদিক থেকে ওদিকে চলে গেল এক গাঢ় কালো রঙের লোমশ বিড়াল, যার মুখটা ক্ষতবিক্ষত ও চোখ দুটি গোল। মুখটা ক্ষতবিক্ষত হলেও চোখ দুটিতে কিছুই হয়নি। বিড়ালটির চোখের মনি কালো আর হলদেটে, চোখের ভিতরটা গাঢ় লাল টকটকে। ওই বিড়ালটির মুখ থেকে ঝরে পড়ছে বাড়ি বিন্দুর মতো টাটকা তাজা রক্তবিন্দু, যেন এইমাত্র কাউকে নৃশংসভাবে কামড়ে এসেছে। পিসিমা ছুটে যেতেই বিড়ালটি একবার তার দিকে তাকিয়েছিল। পিসিমাও খুব ভয় পেয়ে গেলেন। বিন্নিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বিন্নি আবার ঘুমিয়ে পড়েছে।
পিসিমা সারা রাতটা এটা ওটা চিন্তা করেই কাটিয়ে দিলেন। আজ বিন্নির ফুলশয্যা। ভোর থেকেই শুরু হয়ে গেল বিয়েবাড়ির রান্নাবান্না। সন্ধ্যার সময় তাকে খুব সুন্দর করে সাজানো হলো। তারপর একজন একজন করে নিমন্ত্রিত অতিথিরাও আসতে শুরু করে দিল। বিন্নির বাড়ি থেকেও সবাই এলো। খুব ধুমধাম করে বিন্নির ফুলশয্যা হয়ে গেল। বিন্নির বাবা আর মা একা হয়ে গেলেন। মেয়ে ছাড়া তাদের যে আর কেউ নেই। ভাই তার স্ত্রী আর পুত্রকে নিয়ে শহরে ফিরে গেছে। সেদিন রাত একটু গভীর হলে বাড়ির বাইরে কিছু একটা শব্দ পেয়ে পিসিমা দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলেন। আচমকাই এক কালো বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। পিসিমা ছিটকে পড়ে গেলেন। বিড়ালটি তখন তার চোখগুলো আরো বড় বড় করে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। পিসিমার মুখ বাকরুদ্ধ হয়ে গেছে। বহু চেষ্টা করছে চেঁচিয়ে লোকজন ডাকার, কিন্তু কিছুতেই পারছে না। বিড়ালটি তখন বিকট হাসি হেসে পিসিমার উপর ঝাঁপিয়ে পড়ল। এক কামড়ে পিসিমার গলার কিছুটা মাংস তুলে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে পিসিমার শরীর থেকে টাটকা তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। বিড়ালটি পরম আনন্দে সেই তাজা রক্ত পান করতে লাগলো। একসময় পিসিমার শরীরটা রক্ত শূন্য হয়ে গেল, আর ওইভাবেই সেইখানে পড়ে রইল। পরের দিন সকালে যখন পিসিমার মৃত রক্তশূন্য দেহটা সবার চোখে পড়ল, বিন্নি তখনও ঘুম থেকে ওঠেনি। বাড়িতে কান্নার শোরগোল পড়ে গেল। বিন্নি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। পিসিমার মৃতদেহের কাছে গিয়ে সে কাঁদতে শুরু করলো। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো বিন্নির, কারণ এই পিসিমাই তাকে খুব ভালোবাসত। প্রভা দেবী তো খুব খুশি হলেন। যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। ওহ, কি শান্তি। আর তারপরেই চেঁচিয়ে বলতে শুরু করলেন, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে অপয়া। বাড়িতে পা দেওয়ার সাথে সাথে দরজার কাছে কিনা বিড়ালের হাড় পড়েছিল। হ্যাঁ, আর এর জন্যই আজকে দিদি এইভাবে চলে গেল। আহা গো। তুমি কি চুপ করবে? কোথায় কি বলতে হয় জানো না? মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তার দেখাতে হবে। কিছুই করতে হবে না, ওই খেয়েছে তোর পিসিমাকে। কেউ আর তার কোনো কথা না শুনে পিসিমার অন্তিম যাত্রায় সামিল হলো। কিছুক্ষণ পর বিন্নির জ্ঞান ফিরলেও তাকে খুবই দুর্বল লাগছিল। যতদিন যেতে শুরু করলো, বিন্নির অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আস্তে আস্তে যেন সব রক্ত তার শরীর থেকে কোথাও চলে যাচ্ছে। বিন্নি দুর্বল হয়ে পড়তে লাগলো। আর পিসিমার মৃত্যুর পর থেকেই গ্রামের অনেক মানুষজন এই একইভাবে মারা যেতে লাগলো। এমনকি পশু জন্তুরাও বাদ পড়ল না। কোনো এক শক্তির যেন রক্ত খাওয়ার নেশা ধরে গেছে। রোজ তার টাটকা রক্ত চাই চাই। ক্রমে বিন্নি শীর্ণ হতে শুরু করলো। অমিতাভ তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু দেখে বললেন, আপনার স্ত্রীকে রক্ত দিতে হবে। ওনার রক্তাল্পতা হয়ে গেছে। খুব শীঘ্রই রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। আপনি এখনই ওকে হাসপাতালে ভর্তি করে দিন, না হলে রক্ত জোগাতে পারবেন না। অমিতাভ এই কথা শুনে তার বাবাকে ফোন করল। সুকুমারবাবু সেইখানে এসে উপস্থিত হলেন। বিন্নির বাড়িতেও খবর দেয়া হলো। বিন্নিকে ওইখান থেকে সোজা হসপিটালে নিয়ে চলে গেল অমিতাভ। ইতিমধ্যে বিন্নির বাবা মাও এসে পড়েছেন হসপিটালে। পরপর দুদিন এক টানা রক্ত দেওয়ার পরও যখন বিন্নির শরীরের অবস্থার কোনো উন্নতি ঘটল না, তখন ডাক্তারবাবু অমিতাভকে বললেন, যদি অভয় দেন তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, আমাকে কি করতে হবে? বিন্নির এটা কোনো শারীরিক রোগ নয়। আমি যেটা বুঝতে পারছি, বিন্নির শরীরে কোনো রকম রোগ নেই। যখন রক্ত দেওয়া হচ্ছে তখন ঠিক, আর কিছুক্ষণ পরেই ওর শরীর থেকে রক্ত চলে যাচ্ছে। এইভাবে ওকে আপনারা বাঁচাতে পারবেন না। ওর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অবস্থা উন্নতির চেয়ে অবনতিই বেশি হচ্ছে। রায়বাবু কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুর হাত ধরে বললেন, তাহলে এখন কি করব আমরা ডাক্তারবাবু? এইভাবে আমার একমাত্র মেয়ে, আমার নয়নের মণি, সে চলে যাবে আমার সামনে দিয়ে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। কিছুই কি করার নেই ডাক্তারবাবু। সোমাদেবী হাউ হাউ করে কেঁদে ফেললেন। অমিতাভর মনটাও খুব ভারাক্রান্ত হয়ে পড়ল। যত
যত টাকা লাগে আমি দেব। আমার আমার বৌমাকে আপনি বাঁচান ডাক্তারবাবু, আমার আমার বৌমাকে আপনি বাঁচান। আপনারা এইভাবে ভেঙে পড়বেন না, আপনাদের তো এই সময় শক্ত হতে হবে। আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু। কি ডাক্তারবাবু, ওকে ভালো করার কি কোনো উপায় নেই? আছে, চিন্তা আছে। আপনারা কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার পরিচিত একজন আছেন মনোরোগ বিশেষজ্ঞ। আমি কাল ওনার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছি। আমি এখনই আবার একবার ওনার সঙ্গে কথা বলছি। উনি এলেই সব ঠিক হয়ে যাবে। উনি এই সব বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। এখন উনি কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে মনোসায়েন্সের প্রফেসর। চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসেন উনি। একটু দাঁড়ান, আমি এখনই খবর দিচ্ছি ওনাকে। তিনি কি আসবেন এখানে? অবশ্যই আসবেন উনি। কেউ ওনাকে ডাকলেই ছুটে চলে যান তিনি তৎক্ষণাৎ। উনি সব কিছু ঠিক করে দেবেন। আপনারা একটু শান্ত হয়ে বসুন। বিন্নির শরীরের রোগটা মনের রোগ, আর মনের রোগ মনোরোগ বিশেষজ্ঞ ছাড়া কেউ ভালো করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি খবর দিচ্ছি ওনাকে। দেখবেন আজই তিনি এসে পড়বেন। এই বলে ডাক্তারবাবু হসপিটালের ভিতর চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে জানালেন উনি আসছেন, কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবেন। ওনারা একটু নিশ্চিন্ত হলেন, কিন্তু মনের কালো মেঘ দূর হল না। অমিতাভ হসপিটালের এদিক থেকে ওদিক করতে লাগলো। গাড়ির মধ্যে কাগজ পড়তে পড়তে যখন গ্রামের মুখে এসে প্রবেশ করলাম, তখন হঠাৎ করেই একটা মাংস পচা তীব্র আষ্টে গন্ধ এসে লাগলো আমার নাকে। বুঝতে পারলাম কিছু একটা চলছে এই গ্রামে। বাইরের দিকে তাকিয়ে আকাশে কালো মেঘের ছায়া লক্ষ্য করলাম, যেন পুরো গ্রামটাকে ঢেকে রেখেছে। হসপিটালের সামনে এসে যখন গাড়ি থেকে নামলাম, তখন অনুভব করলাম এইখানেও একটা গুমোট গরম আবহাওয়া পুরো জায়গাটাকে গ্রাস করে রেখেছে। গাড়ি থেকে নেমে হসপিটালের মধ্যে প্রবেশ করতেই কেউ একজন আমাকে পিছন থেকে নাম ধরে ডাকলো। ঘুরে তাকিয়ে দেখলাম আমার এক সময়ের বন্ধু অমিতাভ আমার নাম ধরে ডাকছে। ত্রিদীপ, ত্রিদীপ! আরে অমিতাভ, তুমি এইখানে? কি ব্যাপার, চোখ মুখ এমন বসে গেছে কেন? তোমার সঙ্গে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। আজ কতগুলো বছর পর দেখা। সেই কলেজের অধ্যাপনা ছেড়ে চলে এলাম, আর তোমার সঙ্গে দেখা হয়নি। আমি তো এখনো অধ্যাপনা করছি। তা তুমি এখানে? আমার তো বাড়ি এখানেই, তা তুমি এখানে? একটা খুব বিশেষ দরকারে এসেছি। তা তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? অমিতাভ আমাকে সব খুলে বলতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ডাক্তারবাবু আমাকে দেখতে পেয়ে বললেন, আসুন স্যার, আসুন। আমি ডাক্তারবাবুকে ঘাড় নেড়ে অমিতাভকে বললাম, এসো আমার সঙ্গে ভিতরে। আমি এসে গেছি, আর চিন্তা করতে হবে না। বিন্নি তোমার বউ জানলে আমি কালকেই আসতাম। ওর জন্যই আমি এখানে এসেছি। অমিতাভকে নিয়ে আমি বিন্নির কাছে গেলাম। কত সুন্দর একটা মেয়ে, রোগা শীর্ণ হয়ে গেছে। ডাক্তারবাবুকে বললাম, ওকে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে? হ্যাঁ, তা যাবে, কিন্তু রক্তটা টাইম মতো দিতে হবে। একজন নার্সকে পাঠিয়ে দিন। তারপর অমিতাভর দিকে তাকিয়ে বললাম, ওকে বাড়ি নিয়ে চলো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। বিন্নিকে বাড়িতে নিয়ে আসা হলো। সঙ্গে ওনারা সবাই গেলেন। একজন নার্স ওদের সঙ্গে গেল। অমিতাভ আমার সঙ্গে গাড়িতে গেল। বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই অমিতাভ আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ওনারাও সবাই চলে এসেছেন বাড়িতে। বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো একটা গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব হলো। চারিদিকের বাতাস যেন এ বাড়ির চারদিকের মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। শ্মশানের মতো নিস্তব্ধতা। গৃহস্থের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? এটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। একটা কথা বলবো? কি? কিছু বুঝতে পারছো? মানে সত্যি কি কিছু গন্ডগোল আছে? বিন্নির কি হবে? আমি আসল কথা না ভেঙে বললাম, দেখো, এখনই কিছু বলা কঠিন। দেখি আজকে রাতটা। সন্ধ্যা তো হয়ে গেল। সন্ধ্যার কিছুটা পরে আমি অমিতাভর ঘরে গেলাম। বিন্নির একই অবস্থা,
এত সুন্দর দেখতে একটা মেয়ে কেমন যেন হয়ে গেছে। প্রায় তার সারা শরীর সাদা হয়ে এসেছে, শরীরে রক্তের ভাগ খুবই কমে এসেছে। অতি শীঘ্রই কিছু ব্যবস্থা না করতে পারলে বিন্নি হয়তো মারা যাবে। তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। বাড়িতেও কারোরই মন মেজাজ তেমন ভালো নেই, রক্ত একটানা দেওয়া চলছে। সন্ধ্যার অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখন আমি বাইরে একটা খুটখাট শব্দ শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রোহিত। রোহিত আমার গাড়ি চালায়, ছোটখাটো টুকটাক কাজও করে দেয়। দেখলাম ওর মুখটা নিমেষেই রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই ওই শুনছেন, কিসের জন্য একটা শব্দ হচ্ছে। অত বেশি করে বলার কোনো দরকার ছিল না। কোথা থেকে ভেসে আসছে একটা শব্দ, শুধু এটা বললেই হতো। কিন্তু আসছে কোথা থেকে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব একটা বেশি দূরে নয়, কাছাকাছি কোথা থেকে। রোহিত ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। অমিতাভও সেই শব্দ পেয়ে চলে এসেছে এখানে। ওর মুখেও দেখলাম আতঙ্কের ছাপ। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে বললাম, ভয় পেও না তোমরা, দাঁড়াও, আমাকে একটা টর্চ এনে দাও তো। অমিতাভ বাড়ির ভিতর থেকে একটা টর্চ নিয়ে এলো। সেটা নিয়ে আমি ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে বাইরে বেরিও না, আমি একটু দেখে আসছি। আর হ্যাঁ অমিতাভ, বিন্নির দিকে একটু খেয়াল রেখো। কিন্তু দেখবোটা কি, টর্চ হাতে সারা বাড়িময় তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। এ কি ব্যাপার? ঘরে ফিরে আসার পরেই শব্দটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি অমিতাভ আর রোহিত পাথরের মূর্তির মতো বিছানায় পা তুলে বসে আছে। ওদের দুজনেরই ধারণা আমি মন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে অমিতাভ বলল, ওহ, কি ভয়ানক শব্দটা, যেন কান ফাটিয়ে দিচ্ছিল। কি করে থামালে তুমি ওটা? ভাগ্যিস তুমি এসেছিলে আজকে, না হলে যে কি হয়ে যেত। ব্যাপারটা বুঝে চুপ করে বসে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, আমার উপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রেও আমার ঘুম এলো না। মনের মধ্যে একটা একটা কেমন অমঙ্গলের আর অস্বস্তির ভাব। চারিদিকে কেমন একটা গুমোট গরম। মাঝে মাঝে একটা বিশ্রী মাংস পচা আষ্টে গন্ধ আমার নাকে আসতে লাগলো। রোহিত বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু আমি কিছুতেই ঘুমোতে পারছি না। হঠাৎ করেই আমার গা শিউরে উঠল। আবার সেই খুটখাট শব্দটা, এবার যেন খুব কাছেই, যেন এখানেই, এই ঘরের দরজাতে। কি বিকট শব্দ! আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে। কি করতে হবে ভেবে ধর্মর করে বিছানায় উঠে বসতেই শব্দটা থেমে গেল। বসে বসে খানিকক্ষণ ভাবতে লাগলাম। তারপর রোহিতকে না ডেকে টর্চটা হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলাম। কিন্তু না, কোথাও কিছুই নেই। শুধুমাত্র একটা কালো বিড়াল এদিক থেকে ওদিকে ছুটে চলে গেল। ফিরে এসে রোহিতকে ডেকে ঘুম থেকে তুললাম। ওকে এই শব্দ সম্পর্কে কিছু না জানিয়ে এটা ওটা কথা বলতে বলতে সেদিন রাতটা কাটালাম। তারপরে আর কোনো শব্দ পাইনি। আর আমার গলায় একটা নীলকান্ত মণির লকেট আছে। ওটা থাকলে কোনো ভূত প্রেত জন্তু কেউই আমার কিছু করতে পারবে না। পরের দিন সকালে অমিতাভকে ডেকে বললাম, অলৌকিক এই উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করতে হবে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে যদি ওই হোম আমি শেষ করতে পারি তাহলে সব বিপদ চিরদিনের জন্য কেটে যাবে, বিন্নিও ভালো হয়ে উঠবে। কেন শেষ করতে না পারার অসুবিধাটা কোথায়? সে এখন আমি তোমাকে বলতে পারবো না। আসল কথা বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? নিশ্চয়ই। বিন্নির মঙ্গলের জন্য যদি কিছুমাত্র সম্ভাবনাও থাকে, তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। তুমি বাড়ির সবার একটু মতামত নিয়ে আমাকে জানাও তাহলে। অমিতাভ ঘাড় নেড়ে ভিতরে চলে গেল। তারপর ফিরে এসে বলল, সবাই রাজি বন্ধু। ঠিক আছে, যাও ব্যবস্থা করো। আমি একটা ফর্দ দিচ্ছি, তাড়াতাড়ি জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেইগুলো আমি আনিয়ে নিচ্ছি। আজকে রাত 10টার পর পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু করব। এদিকে যত সময় যাচ্ছে
ততই বিন্নির অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। চিন্তায় সবার কপালে ভাঁজ পড়ে গেছে। রায়বাবু আর সোমাদেবী বারবার আমার কাছে এসে কাঁদছেন। আমি বারবার সান্ত্বনা দিচ্ছি তাদের। তাই বেশি দেরি না করে রোহিতকে আড়ালে সম্পূর্ণ একা ডেকে নিয়ে গিয়ে কিছু জরুরি কথা বলে শহরে পাঠিয়ে দিলাম আমার হোমের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আনতে। আর তার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল, সেটাও সম্পূর্ণ করে তবেই ফিরতে বলে দিলাম। রোহিত সবকিছু বুঝে নিয়ে গাড়ি চালিয়ে শহরে রওনা হয়ে গেল। দুপুর 3টে নাগাদ রোহিত আমাকে ফোন করে জানালো যে আমি তাকে যে জরুরি কাজটার জন্য পাঠিয়েছিলাম সে ওই কাজটা সম্পূর্ণ করেছে, আর হোমের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সে জোগাড় করে ফেলেছে। কয়েক ঘন্টার মধ্যেই সে ফিরে আসবে গ্রামে। আমি যেন আর চিন্তা না করি, সবকিছুই ঠিকঠাক করে ফেলেছে সে। আমি খুব খুশি হলাম রোহিতের কাজে। তাকে বললাম, এর জন্য তোমার একটা উপহার পাওনা রইল রোহিত। তুমি না থাকলে এত তাড়াতাড়ি আমি হয়তো ওই জরুরি কাজটা সম্পূর্ণ করতে পারতাম না। আচ্ছা, সাবধানে ফিরে এসো। এখনো তোমার কিছু কাজ বাকি আছে এখানে। সন্ধ্যার আগেই ফিরে আসার চেষ্টা করো, আর সাবধানে গাড়ি ড্রাইভ করে আসবে। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই সিট বেল্ট লাগাবে কিন্তু। একদম। তা তোমার ওখানে কাজ কত দূর? এখানের কাজটা তো সম্পূর্ণ হলো। তুমি আর আমি এখানে যে ফাঁদ পেতেছি সেই ফাঁদ থেকে নিস্তার নেই। জয় আমাদের হবেই। আমার অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবেই। বাকিটা না হয় এখানে ফিরে এসেই দেখতে পাবে। নির্দিষ্ট সময়ে সবকিছুর যোগান সম্পূর্ণ হলো। বিন্নিকে নিয়ে এসে ওইখানে বসানো হলো যেখানে হোমের ব্যবস্থা করা হয়েছে। রোহিতকে আমার পাশে সহকারীর মতো কাজ করতে বললাম। ব্যাপারটা আমি অনেকটাই আন্দাজ করে ফেলেছিলাম ততক্ষণে। বাড়ির সামনে যে বিরাট ফাঁকা জায়গা রয়েছে সেইখানে হোমের জায়গা করা হয়েছে। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এনেও রাখা হয়েছে। রোহিত শহর থেকে ফিরে এসেছে আর একপাশে বিষণ্ণ মুখে বসে রয়েছে। আমি হোমের জায়গায় উপস্থিত হতেই সে কাতর হয়ে বলল, আমি কি পারবো? আমি তো পুজোর কিছুই জানি না। কিচ্ছু ভয় নেই রোহিত, তোমাকে কিছুই করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবে। অমিতাভকে ডেকে বললাম, আচ্ছা বলে রাখি, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে। ভয় পাবেন না। স্থির হয়ে এক জায়গায় বসে ভোলে বাবার নাম করবেন। বাবা সবার মঙ্গল করবেন। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ না করতে পারি। আর বিন্নির হাত ভালো করে ধরে রাখবে যাতে ও ওই স্থান থেকে উঠতে না পারে। মাথায় রাখবে এই কথাগুলো। কোনো ভুল যেন না হয়, তাহলে কিন্তু সবাই মারা যাবেন। ও কাউকে ছাড়বে না। বাড়ির সবাইকে এটা জানিয়ে দাও। আমি অক্ষরে অক্ষরে পালন করব। দরকার হলে জীবন দিয়ে রক্ষা করব, কোনো ভুল করব না। তুমি পুজো শুরু করো, বিন্নির জন্য আমি সব করতে পারি। পুজো শুরু করার আগেই সবাই সবার দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে বিরাট এক আওয়াজ হলো। সুকুমারবাবু দৌড়ে গেলেন দেখতে কি ব্যাপার। ফিরে এসে বললেন, কি আশ্চর্য ব্যাপার! একটা থানিট এসে পড়েছে কোথা থেকে বাড়ির ছাদে, যেটা পড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি ততক্ষণে ঘট স্থাপন করে মহাকাল ভৈরবের ধ্যান শুরু করলাম। ধ্যান শেষ করে হাতে ফুল তুলে নিয়ে মহাকাল ভৈরবকে অর্পণ করে পুজো আরম্ভ করলাম। মহাকাল ভৈরবকে সামান্য অর্ঘ্য দেবার সময় বাড়ির সামনের গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে বাড়ির চারিদিক গোল হয়ে ঘুরে বেড়াতে লাগলো। রাতের নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এর মধ্যে বিন্নি আবার বিকট স্বরে কাঁদতে শুরু করলো। মাঝে মাঝেই মনে হতে লাগলো একদল কালো বিড়াল যেন শুধুই এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক করছে। আমার মন বারে বারে সরে যাচ্ছে পুজো থেকে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে। এবার মহাকাল ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। কিন্তু আমার তখন কেবল এক চিন্তাই চলছে, হোম শেষ হবে তো? পুজো শেষ করে হোমের বেদিতে
বালির উপর যোগিনী মণ্ডল আঁকলাম। শহর থেকে রোহিতের নিয়ে আসা ফুল আর রক্তচন্দন দিয়ে যোগিনীর হোম শুরু করলাম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। রোহিত সবকিছু এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। রোহিত ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি? দেখো দেখো। আমি তাকিয়ে দেখলাম হোমের বেদির শুকনো বালি কেমন ভিজে উঠেছে। কি করে তা হবে? বুঝতে পারলাম এই শুরু। আমি জানতাম হোম শেষ করতে পারবো না। অমিতাভর জন্য খুব মায়া হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বসেছিল। তার থেকেও বেশি মায়া হচ্ছিল বিন্নির জন্য। তার সারা শরীর প্রায় সাদা হয়ে এসেছে। অবশেষে কিছু উপায় না পেয়ে ভোলেনাথকে স্মরণ করে মহাকালের ধ্যান আরম্ভ করলাম। মহাকাল ভোলেনাথের কৃপায় পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা হয়েছে। হোমের আগুন দেখলাম আবার আগের মতোই দাউ দাউ করে জ্বলছে। বাবা মহাকাল শিবের কৃপায় হোম শেষ করতে সক্ষম হলাম। কিন্তু বিপদ ঘটল অন্য জায়গায়। হঠাৎ করেই বিন্নির শরীরে যেন অসুরের মতো ক্ষমতা এসে গেল। সবাইকে ছাড়িয়ে সোজা উঠে এলো হোমকুণ্ডের দিকে। কিন্তু হোমকুণ্ডের ধারে কাছেও যখন ঘেঁষতে পারল না, তখন তেড়ে এলো আমার দিকে। আমাকে যেন সে এক্ষুনি মেরে ফেলবে। কেউ তাকে আটকাতে পারছে না। তবে হোম শেষ হয়ে গেছে, এটাই একটা শান্তি। শেষ হওয়ার আগে যদি বিন্নি এইরূপ আচরণ করতো তাহলে কি হতো কে জানে। বিন্নির এইরকম আচরণে কি করব যখন কিছু বুঝতে পারছিলাম না, তখন হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ল। গুরুদেব একবার আমায় বলেছিলেন, যখন কোথাও ব্যর্থ হবে তোমার অভীষ্ট লক্ষ্যে, তখন তোমার গলার ওই নীলকান্ত মণির সাহায্য নেবে, বাবা মহাদেবের আরাধনা করবে, এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে। দেখবে সব বিপদ কেটে যাবে বাবা মহাদেবের কৃপায়। তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে সফল হবে। গুরুদেবের এই কথাগুলি মনে পড়তেই আমি অবশেষে নীলকান্ত মণির সাহায্য নিলাম। মনোবিদ্যায় আমি পারদর্শী। আমাকে 10 মাথাওয়ালা রাবণও আখ্যা দেওয়া হয়েছে। সঠিক সময় সঠিক জিনিসটা আমার মাথায় চট করে খেলে যায়। মনোবিদ্যায় পারদর্শী হওয়ার ফলে বিন্নির মুখের দিকে তাকিয়ে ওর মন বুঝতে আমার বেশিক্ষণ লাগলো না। ও কি বলতে চাইছে সেটা আন্দাজ করতে পারলাম। বাবা মহাদেবের নাম নিয়ে নীলকান্ত মণিটা হাতে ধরে বিন্নির দিকে তাক করতেই সে আমার সব কথা শোনার জন্য বাধ্য হয়ে গেল। বিন্নিকে মোহিত করে নীলকান্ত মণি হাতে ধরে আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ শেষে যখন চোখ খুললাম, তখন ঠিক সময় মতো রোহিত আমার দিকে রক্তচন্দন এগিয়ে দিল। মন্ত্র উচ্চারণের সাথে নীলকান্ত মণির সাহায্যে আমি বাবা ত্রিকাল মহাকালকে আমার শরীরে আহ্বান করেছি। রোহিতের হাত থেকে রক্তচন্দনটা নিয়ে তার তিলক নিজের কপালে ধারণ করলাম। রক্তচন্দনের তিলক কপালে ধারণ করতেই নীলকান্ত মণি নীল হয়ে জ্বলে উঠল। সেই নীল আলোর আভায় বিন্নি অনেকটাই দুর্বল হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ করে একটা বিশাল পিতলের জলের ঘড়া শূন্যে ভেসে এলো আমার দিকে। আমি হর হর ভোলেনাথ নাম নিয়ে এক ঘষিতে ঘড়াটিকে দুভাগে ভাগ করে মাটিতে ফেলে দিলাম। বুঝতে পারলাম নীলকান্ত মণির সাহায্যে আমার শরীরে প্রচুর ক্ষমতা বেড়ে গেছে। মহাকাল শিব আমার শরীরে এখন অবস্থান করছেন। বিন্নির একটা হাত ধরে অমিতাভকে বললাম, তোমাদের বাড়ির ঈশান কোণে একটা বিড়ালের হাড় পোঁতা আছে। কাউকে দিয়ে ওই হাড়টা নিয়ে এসো খুব তাড়াতাড়ি। সুকুমার বাবু বললেন, আমি নিয়ে আসছি। সুকুমার বাবু সেটি নিয়ে হাজির হলেন। আমি হাড়টি সুকুমার বাবুর হাত থেকে নিতেই একটা মাংস পচা আষ্টে গন্ধ চারিদিকে ভরে উঠল। ঠিক যেন একটা পচে যাওয়া মরার গন্ধ। কি উৎকট আর বিশ্রী গন্ধ। সবাই নাক মুখ চাপা দিয়েও সেই গন্ধ কিছুতেই গেল না। সবার শরীরের সঙ্গে যেন মিশে যাচ্ছে আস্তে আস্তে সেই গন্ধ।
শুধু গন্ধ নয়, তার সঙ্গে আবার শুরু হলো একটা বিকট হাসি। সবার কান ঝালাপালা করে দিল। সবাই কান চাপা দিয়ে আতঙ্কে বসে রইল। একদিকে উৎকট এই পচা গন্ধ, অন্যদিকে ওই বিকট হাসি। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। কিন্তু মজার বিষয়ে বিন্নির যেন কিছুই মনে হচ্ছে না এতে। সে একইভাবে চুপ করে বসে রইল। আমিও শক্ত করে এক হাতে তাকে চেপে ধরে রইলাম, আর অন্য হাতে হাড়টি নিয়ে রোহিতকে বললাম, শহর থেকে যে রক্তচন্দন এনেছো সেটা ছিটিয়ে দাও ওই হাড়ের উপর রোহিত, খুব তাড়াতাড়ি। অমিতাভ, শক্ত করে ধরে রাখবে ওকে। রোহিত সঙ্গে সঙ্গে হাড়ের উপর রক্তচন্দন ছিটিয়ে দিল। আমি বাবা মহাদেবের নাম নিতে শুরু করলাম। 3 বার উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই হাড়টি থেকে টাটকা তাজা লাল রক্ত বের হতে শুরু করলো। আস্তে আস্তে হাড়টি রক্তে লাল হয়ে উঠল। সবার ভয় মূর্ছা যাওয়ার মতন অবস্থা তখন। কিন্তু বিন্নি সেই একইভাবে বসে আছে, তার মধ্যে কোনো হেলদোল নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে এই হাড় এখানে উপস্থিত সবাইকে মেরে ফেলবে। তাই বেশি দেরি না করে আমি সঙ্গে সঙ্গেই মনোবিজ্ঞানের সাহায্য নিলাম। গুরুদেব বলেছিলেন কোনো কিছু বড় কাজ করার সময় মনকে একাগ্র করা বাধ্যতামূলক। তাই মনোবিজ্ঞানের সাহায্যে খুব তাড়াতাড়ি আমি মনকে একাগ্র করলাম। মন একাগ্র হয়ে যেতেই আমি মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এক হাতে বিন্নিকে আরো শক্ত করে চেপে ধরলাম, আর অন্য হাতে ওই হাড়টিকেও। কারণ এই দুটো জিনিসই প্রাণপণ চেষ্টা করবে আমার হাত থেকে নিজেদের ছাড়িয়ে নিতে। কিন্তু সেই সুযোগ আমি দেব না। এক মনে মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম। আমার মন্ত্র উচ্চারণ শেষ হয়ে যেতেই যে উৎকট পচা গন্ধে চারিদিক ভরে উঠেছিল, সেটা নিমেষের মধ্যে মিলিয়ে গেল। আমি মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করে হাড়টিকে থামিয়ে দিয়েছি। কিন্তু এরপরেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি আগে থেকেই জানতাম এইরকম কিছু একটা হবেই। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো। কিন্তু এই বাড়ির অন্যান্য সদস্যরা এর জন্য কোনো মতেই প্রস্তুত ছিল না। সবাই চমকে উঠে ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে দেখলাম বিন্নি অমিতাভর কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ল। বিন্নি অজ্ঞান হয়ে যাওয়া মাত্র একটি কালো রঙের লোমশ বিড়াল সবার চারিদিকে ঘুরতে লাগলো, যার চোখ থেকে ঠিকরে পড়ছে লাল আলো। সেই আলোয় চোখ খুলে চেয়ে থাকা সবার পক্ষে খুব কষ্টকর হলো। কিন্তু ভগবান শিবকে আমি আমার শরীরে আহ্বান করেছি। গলায় আছে নীলকান্ত মণি, তাই আমার কিছুই করতে পারছে না সে। আস্তে আস্তে সে এবার বিরাট গর্জন করতে আরম্ভ করলো। দেখলাম তার মুখের মধ্যে হিংস্র 2টি দাঁত আছে। দাঁত দুটি রক্তে লাল হয়ে আছে, আর মুখ থেকে লোলুপ জিভটা লকলক করে ঝুলছে টাটকা রক্তের নেশায়। কিন্তু যেহেতু আমি সবার গাত্রবন্ধন করে রেখেছি, তাই সে কিছুই করতে পারছে না। শুধু গর্জন করছে আর রাগে গো গো করে সবার চারিদিকে ঘুরছে। ঠিক সেই সময় আমার হাতে ধরে রাখা ওই হাড়ের মধ্যে থেকেও লাল আলোর আভা দেখা দিল। সে কি ভয়ঙ্কর! আর ওই বিড়ালটিও একটা বিরাট ছায়ামূর্তির আকৃতি ধারণ করলো। সে কি ভয়ঙ্কর মূর্তি! সবাই ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। রোহিত ছুটে এসে আমার পাশে দাঁড়িয়েছে। আমি অজ্ঞান হয়ে যাওয়া বিন্নির হাতটা ছেড়ে নীলকান্ত মণিটা হাতে চেপে ধরলাম ভালো করে, আর অন্য হাতে ওই হাড়টি নিয়ে মহাকাল শিবের সবচেয়ে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মন্ত্র উচ্চারণের সাথে সাথেই মনোবিদ্যার সাহায্যে মনকে একাগ্র করলাম ওই মন্ত্রের মধ্যে। আমার সামনে এখন শুধু 2টি জিনিস, 1 ওই ছায়ামূর্তি, আর 2 ওই হাড়টি। তাছাড়া আমি আর যেন কাউকেই দেখতে পাচ্ছি না। এই জায়গায় আমরা 3 জন ছাড়া আর কেউ যেন নেই। ভগবান শিব প্রসন্ন হতেই আবার নীলকান্ত মণি থেকে নীলচে রঙের রশ্মি বের হলো। এই আলোর রশ্মিতে সকল অপশক্তির বিনাশ ঘটবে, যার কারণ আমি মহাকাল শিবকে আগেই আমার শরীরের মধ্যে আহ্বান করেছিলাম। নীলকান্ত মণি থেকে নির্গত নীলচে আলোর রশ্মি ওই ছায়ামূর্তির ওপর পড়তেই সে রাগে আরো হিংস্র হয়ে উঠে গো গো করতে করতে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। এই পুরো ব্যাপারটাই ঘটল নীলকান্ত মণি থেকে নির্গত ওই নীলচে আলোর রশ্মির প্রভাবে।
আমি মাথা নিচু করে যেই ওই হাড়টির দিকে দেখলাম, সঙ্গে সঙ্গে নীলকান্ত মণি থেকে নির্গত নীলচে আলোর রশ্মিতে হাড়টির রূপ বদল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি সেই হাড়টি নিয়ে বিন্নির দিকে তুলে ধরলাম। আমি ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। বিন্নির দিকে ওই হাড়টি তুলে ধরতেই বিন্নির চোখগুলো ধক করে জ্বলে উঠল। তার চোখ দিয়ে লালচে আলোর আভা নির্গত হতে থাকল। সে কি রূপ বিন্নির তখন, ঠিক যেন উগ্ররূপী ডাকিনী। বিন্নির এই উগ্র রূপে আমার মোহ কেটে গেল। আমি তৎক্ষণাৎ রায়বাবুকে সামনে আসতে বললাম। যেহেতু আগেই আমি সবার গাত্রবন্ধন করে রেখেছি, তাই ভয়ের কিছু নেই বলে তাকে আশ্বাস দিলাম। রায়বাবু সামনে আসতেই তাকে আমি ভয় পেতে বারণ করলাম। রোহিতকে আমার পাশে দাঁড়াতে বললাম, কিন্তু ততক্ষণে বিন্নি তার তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে। তাকে ধরে রাখা অমিতাভের একার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠছে। প্রাণপণে সে এই বন্ধন থেকে মুক্ত হতে চাইছে, কিন্তু আমি তা হতে দিচ্ছি না, কারণ ওই ছায়ামূর্তিটি এখন বিন্নির শরীরে প্রবেশ করেছে। শুভ শক্তি আর অশুভ শক্তির এই লড়াই কিছুক্ষণ চলল। আমি উপায় না পেয়ে রোহিতের হাতে হাতটি দিয়ে বিন্নির মাথায় হাত দিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতে। মন্ত্র উচ্চারণ শেষে বিন্নির উগ্র রূপ কিছুটা শান্ত হলো। শান্ত হতেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, বল তুই কে? এখানে কেন এসেছিস? কে তোকে পাঠিয়েছে? কেন তুই এর জীবনটা শেষ করে দিচ্ছিস? উত্তর দে তাড়াতাড়ি। দেখলাম কিছুক্ষণ আগেও যে মেয়েটার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এখন তার মধ্যে কতটা পরিবর্তন। বিন্নি সাথে সাথেই উগ্র কণ্ঠে উত্তর দিল, বলবো না আমি কে। দেখি তোর কত ক্ষমতা। ছেড়ে দে আমাকে। আমি সবাইকে মেরে ফেলবো। আমার রক্ত চাই আমার। ছাড় বলছি, ছাড় আমাকে। আমি তোকেও মেরে ফেলবো। তাই নাকি? আচ্ছা, তোর মতো একজনের কোনো ক্ষমতাই নেই আমাকে মেরে ফেলার। আমাকে মারা তো দূরের কথা, তুই আমার সামনেই আসতে পারবি না। পুড়ে ছাই হয়ে যাবি তুই। তোকে অনেক আগেই আমি জব্দ করতে পারতাম, কিন্তু কেন করিনি জানিস? তোর মুখ থেকে কথা বার করবো বলে। এখনো বলছি, বল তাড়াতাড়ি। বলবো না। দেখি তোর কত বড় ক্ষমতা। আমি অশুভ শক্তির মালিক। আমাকে ধরা অত সহজ না। আমার রক্ত চাই আমার। ছাড় আমাকে, ছাড়। অশুভ শক্তিকে বিনাশ করতে বারবার শুভ শক্তিরই দরকার হয়, আর সেই শুভ শক্তির মালিক হলাম আমি। শুভ শক্তির কাছে অশুভ শক্তি কোনোদিনই টিকে থাকতে পারে না। তোর বিনাশও আমার হাতেই। দাঁড়া, মজা দেখাচ্ছি। মুখের কথা শেষ করেই আমি নীলকান্ত মণিটা বিন্নির মাথায় ঠেকিয়ে মহাকাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মহাকাল ভৈরবের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বিন্নি ছটফট করতে লাগলো। ছটফট করতে করতে বলল, ওরে থাম। তুই চুপ কর। আমি সব বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি চলে যাব। আমি আর কোনোদিন আসবো না। তুই চুপ কর। তুই আর ওনাকে ডাকিস না। উনি যে আমাদের সবার রাজা। চুপ কর এখনই। বলছি আমি সব বলছি। বল কে তুই? এখানে কেন এসেছিস? আমি পিশাচিনী। কোথা থেকে এসেছিস তুই? আমি নরকের সব থেকে শীতল জায়গায় থাকি। আমাকে আহ্বান করে জাগিয়ে তুলেছে। আমি রক্ত না খেয়ে থাকতে পারি না। এখানে কি করে এলি তুই? কে পাঠিয়েছে তোকে? ওই হাটটাতে আমাকে বন্দি করে এখানে পাঠিয়েছে। কে পাঠিয়েছে তোকে আগে বল। এক তান্ত্রিক আমাকে জাগিয়েছে। আমি তার বাধা গোলাম। আমাকে যা আদেশ করে আমি তাই করি। ওই তান্ত্রিকের থেকে আমি মুক্তি চাই। এইভাবে আমার আর ভালো লাগছে না। আমাকে তুই পারবি মুক্তি দিতে। আমাকে মুক্তি দে। আমি কথা দিচ্ছি, তুই আমাকে মুক্তি দিলে আমি চলে যাব এখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবো না। আচ্ছা, তোকে বিশ্বাস করছি আমি,
আশা করি তুই আমার বিশ্বাস ভাঙবি না। তোদের কথার দাম আছে সেটা আমি ভালো করেই জানি। তোরা একবার যাকে যা কথা দিস তা অক্ষরে অক্ষরে পালন করিস। তাই এবার বলতো, তুই এখানে কি করে এলি, আর বিন্নিকেই কেন নিজে স্বীকার করলি? আমাকে আমাকে এখানে আদেশ করে পাঠানো হয়েছে বিন্নিকে মেরে ফেলার জন্য, আর ওই পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য। কেউ বাধা দিতে এলে তাকেও মেরে ফেলার জন্য। ওই তান্ত্রিকের কথায় আমাকে যে বাধা দিতে এসেছে আমি তাদের সবাইকে মেরেছি। পারলাম না শুধু তোকে মারতে। তুই প্রচুর চালাক, তুই সব দিক থেকে আমাকে আটকে ফেলেছিস। বিন্নিকেও অনেক দিন আগেই আমি মেরে ফেলতাম, কিন্তু মারিনি। কেন জানিস? ও খুব সুন্দর দেখতে, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তাই রোজ একটু একটু করে ওর রক্ত চুষে চুষে খাচ্ছি আমি। ওই তান্ত্রিক আমাকে এই হাটটার মধ্যে বন্দি করে পাঠিয়েছে। তোর হাতে এখন যে হাটটা আছে ওটা একটা মরা কালো বিড়ালের হাড়। আমি বিড়াল রূপে সবাইকে মেরে তাদের রক্ত খাই। এবার তো ছেড়ে দে আমাকে, সবই তো বললাম। সবাই বিন্নির মুখে এই কথা শুনে অবাক হয়ে গেছে। ভয়ে তাদের হাত পা কাঁপছে। সুকুমারবাবু কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। সবাই যেন পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। অমিতাভ একবার আমার দিকে আর একবার বিন্নির দিকে দেখছে। আমি নীরবতা ভেঙে বললাম, বল তোর মুক্তি কিসে? তোর মুক্তির জন্য আমি তোকে কিভাবে সাহায্য করব? তোর হাতের ওই হাটটার মধ্যে আমাকে বন্দি করে দিয়েছে ওই দুষ্টতান্ত্রিক। তোর হাতের ওই হাটটা ভেঙে টুকরো টুকরো করে দে, তাহলেই আমি মুক্ত হব। ঠিক আছে, এই হাড়টা আমি এখনই ভেঙে ফেলছি। এই বলে মহাকাল শিবের সবচেয়ে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মন্ত্র উচ্চারণ করতে করতে হাড়টা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকারে সবার কান ঝালাফালা হয়ে যাওয়ার জোগাড় হলো। বিকট একটা দুর্গন্ধের সাথে হাড়টা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পিশাচিনীও এর সাথে সাথে ভস্ম হয়ে গেল। রোহিতের দিকে চেয়ে দেখলাম সে আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। অমিতাভকে বললাম, বিন্নিকে ভেতরে নিয়ে যাও, বিপদ কেটে গেছে সব, আর কোনো ভয় নেই। রায়বাবু আমার কথা শেষ করতে না দিয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। এই কান্না আনন্দের কান্না, খুশির কান্না। আমাকে বললেন, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ আপনার জন্যই আমার মেয়েটা বেঁচে গেল, না হলে জোর কি হতো। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। বিন্নিকে ভিতরে নিয়ে যান, ওর এখন রেস্ট দরকার। আপনি আর আপনার স্ত্রী ওর পাশে থাকুন, মায়ের থাকাটা জরুরি। আবার অমিতাভর দিকে চেয়ে বললাম, অমিতাভ, বিন্নিকে কাল হসপিটালে নিয়ে যাও, ও এবার সুস্থ হয়ে যাবে। রোহিতকে বললাম, চলো ভিতরে যাওয়া যাক, বিশ্রামের প্রয়োজন, এখন খুব ক্লান্তি লাগছে। বিন্নিকে তার ঘরে এনে শুইয়ে দেওয়া হয়েছে। হসপিটালের নার্সটি এইখানেই ছিলেন। তিনি বিন্নিকে আবার রক্ত দেওয়া শুরু করে দিয়েছেন। আমি ঘরের ভিতরে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গ্রামটা আর সেই রকম লাগছে না আসার সময় যে রকম দেখেছিলাম। বেশ সুস্থ স্বাভাবিক লাগছে পুরো গ্রামটাকে। বিপদের কালো ছায়াটাও কেটে গেছে। হাতে এক কাপ গরম কফি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের শোভা দেখছিলাম। আসলে শহরের ইট কাঠ পাথরের জঙ্গলে তো থাকি, তাই গ্রামের শোভা দেখা ভাগ্যে জোটে না খুব একটা। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাক। কফি শেষ হয়ে যেতে আরও এক কাপ কফির জন্য বলে দিলাম, আর সবাইকে এক জায়গায় ডেকে পাঠালাম। কিছুক্ষণ পরেই কফি চলে এলো। বাড়ির সবাইও এসে উপস্থিত বিন্নির ঘরে। হাতে গরম কফির কাপটা নিয়ে বিন্নির ঘরে ঢুকে বাড়ির সবাইকে এক জায়গায় দেখে বললাম, সবার মনে একটা কথা ঘোরাফেরা করছে নিশ্চয়ই। রায়বাবু, আপনি কি বলেন? কে এমন আছে যে আপনার মেয়েকে মারতে চাইছে? আপনার কোনো কারোর সঙ্গে কি কিছু শত্রুতা আছে? সেরকম তো কেউই নেই। আমার সঙ্গে শত্রুতা কারই বা হবে? সবাই তো আমার কাছেই তাদের বিপদে আপদে ছুটে আসে।
রায়বাবু, বাইরের লোকের থেকে নিজের লোকই আগে শত্রু হয় এটা জানেন তো? কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, একটু ভালো করে যদি বলেন। সব বলবো, সেজন্যই তো এখানে সবাইকে ডেকে পাঠিয়েছি। এবার বলুন তো দেখি, ব্যাপারটা ঠিক কি? আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, আসল ব্যাপারটা কি? রায়বাবু, আপনাকে আর আপনার স্ত্রী আর আপনার মেয়েকে মারতে বিন্নির শরীরে এই পিশাচিনীকে আর অন্য কেউ পাঠায়নি, পাঠিয়েছিলেন আপনার ভাইপো সৌমেন রায়, তার বাবা বিমল রায়ের কথায়। আপনারা হয়তো জানেন না, আপনার ভাইপো সৌমেন একজন তান্ত্রিক, শুধু জানে বিমল রায় আর প্রভা দেবী। মানে? আমি প্রভা দেবীর দিকে চেয়ে বললাম, আমি বলবো না আপনি বলবেন? আমি এসব তো জানতাম না, শুধু নতুন বউকে জব্দ করতে চেয়েছিলাম আর কি। বিয়ের পরের দিন সন্ধ্যায় একজন তান্ত্রিক এসে আমাকে ওই হারটা দিয়ে বলেছিল যে ওটা বাড়ির ঈশান কোণে পুঁতে রাখতে, তাহলেই সবাই আমার কথায় চলবে, তাই আমি অমন করেছি। ওই তান্ত্রিক সৌমেন ছিল। তুমি মানুষ? হ্যাঁ, তুমি মানুষ? যাও যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও। তোমার জন্য আমার বোনটা চলে গেছে। এত ছোট মন তোমার মা? আমি বিন্নিকে নিয়ে শহরে চলে যাব, তবু তোমার কাছে থাকবো না। সোমা দেবী মুখে কাপড়ের আঁচল চাপা দিয়ে কাঁদতে শুরু করলেন। রায়বাবু, বিন্নির শরীরে পিশাচিনীটি কিভাবে প্রবেশ করেছিল সেটা আমি জানি না, তবে এই ঘটনা শুরু হয়েছে আপনাদের বাড়িতে। ও সারাদিন থাকতো বিন্নি হয়ে, আর সন্ধ্যার অন্ধকার নামলেই ও পরিণত হতো পিশাচিনীতে। আসলে বিন্নি সিসমোফোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল, যে রোগে একটা শরীরে দুটো আত্মা কাজ করে। আমাদের সাইকোলজির একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। বিমল আর সৌমেন, কিন্তু ওরা কেন এরকম করবে? আপনার পুরো সম্পত্তি ওরা হস্তগত করার জন্য এই কাজটি করেছিল। বিন্নির শরীরে ওই পিশাচিনীকে প্রবেশ করিয়ে আপনার বাড়ির চাকরকে মেরেছে। এর পরের টার্গেট ছিলেন আপনারা দুজনে, আর সবশেষে বিন্নি। তাহলেই ওর কাজ হাসিল হয়ে যেত। কিন্তু সৌমেনের একটি ভুলে সবকিছু পাল্টে যায়। এই পিশাচিনীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। ও তখন শুধু আপনাদের বাড়ির লোক নয়, গ্রামের লোককেও মারতে শুরু করে। এমনকি পশু জন্তুদেরও ছাড়েনি সে। এমনকি অমিতাভের পিসিমাকেও ওই মেরেছে। কিন্তু তুমি এইসব জানলে কি করে? আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন গভীর রাতে আমি একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়েছিলাম। টর্চের আলোয় বিড়ালটিকে দেখে তার পিছু নিয়েছিলাম। আমার গলার এই লকেটটার জন্য আমার কিছু করতে পারেনি। তোমাদের বাড়ির ঈশান কোণে গিয়ে বিড়ালটি অদৃশ্য হয়ে যায়। আমি তখন বাড়ির ছাদে গিয়ে ধ্যানে বসি। নীলকান্ত মনির এই লকেটের দ্বারা আমার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যায়। সবাই অবাক হয়ে গেল আমার কথায়, এক দৃষ্টে আমার দিকে চেয়ে বসে রইল। ততক্ষণে বিন্নির জ্ঞান ফিরে এসেছে, সেও বিছানায় উঠে বসেছে। নার্সটি জানালেন বিন্নি এখন অনেকটাই সুস্থ। আমি অমিতাভকে বললাম, ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেও। বিমল, সৌমেন, ওরাই কাজ করেছে। আমি জেলে পচিয়ে মারবো ওদের। আমি ছাড়বো না, আমি ওদের দুজনকে কাউকে ছাড়বো না। আপনি শান্ত হন রায়বাবু। হ্যাঁ, বিমল বাবুই এসব করেছেন, চিন্তা করবেন না। উনি পুলিশের হাতে ধরা পড়েছেন, সৌমেনও ধরা পড়েছে। মনে আছে আমি কাল রোহিতকে কলকাতা পাঠিয়েছিলাম যজ্ঞের কিছু জিনিস আনতে। আসলে যজ্ঞের কোনো জিনিস আনতে ওকে কলকাতা পাঠাইনি আমি, ওদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্যই পাঠিয়েছিলাম। কিন্তু ওরাই যে করেছে, আপনি সেটা কি করে জানলেন? ধ্যান করে ছাদ থেকে যখন নিচে নামলাম তখন আমি আবার সেই শব্দটা শুনতে পেয়েছিলাম। তখন ওই শব্দের উৎস খুঁজতে আমি আবার বাইরে বেরিয়েছিলাম। শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমি বিন্নির ঘরের সামনে গিয়ে পৌঁছাই। দেখলাম জানলাটা খোলা, অমিতাভ অঘরে ঘুমোচ্ছে, আর বিন্নি সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। যে মেয়েটা রক্তাল্পতায় উঠে দাঁড়াতে পারছে না, সে ঘুরছে কি করে? আর ওর পিছু পিছু আমার দেখা আগের সেই কালো বিড়ালটি ঘুরে বেড়াচ্ছে।
আমি ঘরের জানলায় টোকা দিতেই বিড়ালটি অদৃশ্য হয়ে যায়। আরো একজন ছুটে পালায় সেইখান থেকে, কিন্তু সে কে আমি সেটা দেখতে পাইনি। আমি ধীরে ধীরে জানলার কাছে যাই এবং বিন্নির সঙ্গে কথা বলি, কিন্তু কিছুই বলতে চাইনি। আমি ওকে দরজা খুলতে বলি, ও দরজাও খুলে দেয়। তখন আমি ওর মাথায় হাত রেখে মহাকাল ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতেই বিন্নি সম্বিত ফিরে পায়। তখন বিন্নির সঙ্গে কথা বলে জানতে পারি সৌমেন এসেছিল, আমাকে দেখেই পালিয়ে গেছে। আমার কাছে তখনই ব্যাপারটা পরিষ্কার হয় না, আমার সন্দেহ হয়েছিল। তাই একটা চাল করে আমি হোমের কথা তুলেছিলাম, যাতে ওই সৌমেন না বুঝতে পারে। তাই রোহিতকে কিছু প্রয়োজনীয় জিনিস আনার নাম করে কলকাতায় বিমলবাবুর বাড়ি পাঠিয়েছিলাম। রোহিত কলকাতায় গিয়ে পুলিশকে সব বলে, শেষে ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে কিছু না বলতে চাইলেও পুলিশের জেরার মুখে বাটাম পড়তেই বিমলবাবু আর সৌমেন সবকিছু স্বীকার করেছে। রোহিত আমার নির্দেশেই প্রথম থেকে অভিনয় করে যাচ্ছিল। বিন্নি আমাকে বলেছিল যে সে বুঝতে পারছে ওর সঙ্গে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছিল না, আর ও কিছু করতেও পারছিল না। আগেই বলেছি যে ও সারাদিন থাকতো বিন্নি হয়ে, কিন্তু সন্ধ্যার অন্ধকার নামলেই ও পিশাচিনিতে পরিণত হতো। তারপর ওর সঙ্গে কি হতো, ও কি করতো, তার ওর কিছুই মনে পড়তো না পরের দিন। আর কালকে রাতের ওই হোমটা ছিল সম্পূর্ণ আমার একটা খেলা। আমার নির্দেশেই ভেজা বালি দিয়ে হোমের বেদি তৈরি করেছিল রোহিত। আমি একটা ফাঁদ পেতেছিলাম, আর সেই ফাঁদেই পা দিয়েছিল ওই পিশাচিনি। আমি জানতাম ও আমার পাতা ফাঁদে পা দেবেই, কারণ ও আগের থেকেও বেশি হিংস্র হয়ে উঠেছিল। আর এটাও জানতাম যে ওই পিশাচিনি প্রাণপণ চেষ্টা করবে হোম বন্ধ করতে, কিন্তু আমি নিজে থেকেই যদি বন্ধ করে দিই তাহলে ও সেই ফাঁদে পা দেবেই। আর আমার ধারণা সম্পূর্ণ সত্যি করে দিয়ে ও আমার পাতা ফাঁদেই পা দিয়ে বসে, যাতে আমার কাজটা সম্পূর্ণ করতে আরো সুবিধা হয়ে যায়। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পরে জোরে একটা দীর্ঘশ্বাস নিলাম। অমিতাভ আমার পিঠ চাপড়ে বলল, গ্রেট বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি কিছুতেই বুঝতে পারছি না। আর যদি আপনি না থাকতেন তাহলে আমার মেয়েটার যে কি হতো, ওকে আমি আর বাঁচাতে পারতাম না। আর আমার নিজের মায়ের পেটের ভাই যে এইরকম করবে আমার সঙ্গে, তা আমি ভাবতে পারিনি। ও যা চেয়েছে আমি তাই দিয়েছি ওকে। এটাই যদি আমাকে বলতো তাহলে এটাও আমি ওকে দিয়ে দিতাম। আমার মেয়ের ওপর দিয়ে এইভাবে। আর কথা বলতে পারলেন না রায়বাবু, হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলেন। সঙ্গে সোমাদেবীও কাঁদতে শুরু করলেন। ধন্যবাদ দিতে হলে হসপিটালের ডাক্তারবাবুকে দেবেন। ও যদি সময় মতো আমাকে না ডেকে পাঠাতো আর কিছুই করার থাকতো না। আর কোনো ভয় নেই, সব বিপদ কেটে গেছে। বিন্নি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপনি চুপ করুন, আর কাঁদবেন না। কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।